অনুচ্ছেদ ৫৭। বীরবল ছিলেন আকবরের দরবারে তার বুদ্ধিমত্তার জন্য প্রসিদ্ধ। আকবরের দরবারের সবাই বীরবলের বুদ্ধিমত্তার প্রশংসা করত। এমনকি সম্রাট নিজেও তা করতেন। কিন্তু কিছু দরবারীও ছিল যারা বীরবলের প্রতি ঈর্ষান্বিত ছিল। এমনই একজন দরবারী বীরবলের কাছে এসে তাকে চ্যালেঞ্জ জানাল যে যদি সে তাকে বুদ্ধিতে হারাতে পারে এবং তার আদেশ মানাতে পারে তবে সে চিরকাল তার দাস হবে। বীরবল চ্যালেঞ্জ গ্রহণ করল এবং বলল, এসো আমার সামনে দাঁড়াও। দরবারী তাই করল। এরপর বীরবল তাকে হাঁটার সময় তার অনুসরণ করতে বলল। দরবারী অনুসরণ করল। তারপর বীরবল বলল, এই পথে নয় আমার বন্ধু, আমার বাম পাশে এসো। দরবারী বামের দিকে গেল। এটুকুই আমার প্রভু। বীরবল বলল, আমি তাকে আমার আদেশ মানিয়েছি। দরবারী তখনই নিজের ভুল বুঝতে পারল এবং দরবার থেকে চলে গেল। সবাই কেন বীরবলকে প্রশংসা করত? সম্রাট তাকে পছন্দ করতেন। বীরবল বুদ্ধিমান ছিলেন। বীরবল অত্যন্ত চালাক ছিলেন। বীরবল সিনিয়র ছিলেন। সম্রাট নিজেও তা করতেন। কথাটি কি বোঝায়? সম্রাটও বুদ্ধিমান ছিলেন। দরবারী ও বুদ্ধিমান ছিলেন। সম্রাটও বীরবলের বুদ্ধিমত্তা প্রশংসা করেছিলেন। বীরবল সম্রাটের আত্মীয় ছিলেন। দরবারীর চ্যালেঞ্জে বীরবল কি প্রতিক্রিয়া দেখালেন? তিনি পালিয়ে গেলেন। তিনি ঝগড়া শুরু করলেন। তিনি কাঁদতে শুরু করলেন। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। বীরবল প্রথমে দরবারীকে কি করতে বললেন? চ্যালেঞ্জ প্রত্যাহার করতে। তার সামনে আসতে। চোখ বন্ধ করতে। হাঁটার সময় তার অনুসরণ করতে। নিচের কোন বিবৃতিটি অনুচ্ছেদের প্রেক্ষিতে সত্য নয়? বীরবল অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। বীরবল দরবারীর চ্যালেঞ্জ গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। বীরবল দরবারীকে বোকা বানিয়েছিলেন। দরবারী দরবারা থেকে চলে গিয়েছিল। অনুচ্ছেদ ৫৮। মরুভূমি হল এমন একটি জায়গা যেখানে চারিদিকে শুধু বালি থাকে। এটি একটি গরম ও শুষ্ক স্থান। মরুভূমিতে খুব সামান্য বৃষ্টি হয়। তাই সেখানে খুব অল্প গাছপালা জন্মায়। মরুভূমিতে যেসব গাছ জন্মায় সেগুলো হল কাঁটাযুক্ত গুল্ম, খেজুর গাছ এবং ক্যাকটাস, যেগুলোর খুব বেশি জলের প্রয়োজন হয় না। সাহারা হল বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি। এটি পুরো উত্তর আফ্রিকার জুড়ে বিস্তৃত। আরব মরুভূমিও একটি বিশাল মরুভূমি। ভারতে রাজস্থানে একটি মরুভূমি আছে যার নাম থার মরুভূমি। মরুভূমিতে জীবন কঠিন। দিনে প্রচণ্ড গরম এবং রাতে ঠান্ডা পড়ে। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোথায় অবস্থিত? ভারত। আফ্রিকা। আরব। আমেরিকা। খেজুর গাছ কোথায় জন্মায়? সমভূমিতে। পাহাড়ি এলাকায়। মরুভূমিতে। বরফাচ্ছন্ন অঞ্চলে। মরুভূমি অঞ্চলে। কখনো বৃষ্টি হয় না। প্রচুর বৃষ্টি হয়। যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়। খুব সামান্য বৃষ্টি হয়। মরুভূমির আবহাওয়া কেমন? মনোরম। কঠিন। আরামদায়ক। ঠান্ডা। মরুভূমিতে খুব কম গাছ জন্মায় কেন? বেশিরভাগ গাছ জন্মাতে জলের প্রয়োজন হয়। চারপাশে বালি থাকে। রাতগুলো খুব ঠান্ডা। গাছের যত্ন নেওয়ার কেউ নেই। অনুচ্ছেদ ৫৯। প্রায় ৩৫০ বছর আগে ভারতে শাহজাহান নামক এক সম্রাট বাস করতেন। তাঁর এক সুন্দরী ও বুদ্ধিমতী স্ত্রী ছিলেন যাকে তিনি খুব ভালোবাসতেন। তার নাম ছিল মমতাজ মহল। এর সংক্ষিপ্ত রূপ তাজমহল, অর্থাৎ প্রাসাদের গর্ব। ১৬৩০ সালে এই প্রিয় স্ত্রী মারা যান। স্ত্রীকে ভালোবেসে সম্রাট স্থির করলেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি নির্মাণ করবেন তাঁর স্ত্রীর জন্য। শাহজাহান ভারত, তুরস্ক,
পারস্য এবং আরব দেশ থেকে শ্রেষ্ঠ শিল্পী ও স্থপতিদের ডেকে আনেন এই ভবন নির্মাণের জন্য। তাজমহল নির্মাণে প্রায় ২০,০০০ জন মানুষ ১৮ বছর ধরে কাজ করেছিলেন। এটি সম্ভবত ভারতের সবচেয়ে সুন্দর ভবন। তাজমহল স্থাপিত হয়েছিল মমতাজ মহলের প্রতি ভালোবাসা থেকে। কারণ মমতাজ মহল ছিলেন বুদ্ধিমতী। যাতে সবাই জানে মমতাজ মহল ছিলেন সুন্দরী। মমতাজ মহলকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে। নিচের কোন জোড়াটি ভবন নির্মাণের সাথে সম্পর্কিত নয়? চিত্রশিল্পী ও কাঠমিস্ত্রি। শিক্ষক ও ডাক্তার। স্থপতি ও প্রকৌশলী। রাজমিস্ত্রি ও স্যানিটারি মিস্ত্রি। স্থপতির কাজ কি? রাজাকে পরামর্শ দেওয়া। একটি প্রাসাদ নির্মাণ করা। একটি ভবনের নকশা তৈরি করা। রান্নার তত্ত্বাবধান করা। নিচের কোন বক্তব্যটি অনুচ্ছেদের সঙ্গে সঠিকভাবে মেলে? শাহজাহান নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করতে চেয়েছিলেন। ভারতের শিল্পী ও স্থপতিরা শাহজাহানের কাছে কাজ চাইতে এসেছিলেন। প্রাসাদের গর্ব অর্থ শাহজাহান। শাহজাহান তার প্রিয় স্ত্রীর জন্য একটি সুন্দর সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন। মানুষ তাজমহলকে কি হিসেবে বিবেচনা করে? একটি বড় নদী। ভারতের সবচেয়ে সুন্দর ভবন। একটি খুব উঁচু ভবন। একজন সম্রাটের স্মৃতি। অনুচ্ছেদ ৬০। অনেক বছর আগে একটি বড় লালচে রঙের রেডউড গাছ বনজুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আমি এখানে কেন আছি? রেডউড গাছটি জিজ্ঞেস করেছিল। কিন্তু দুঃখজনকভাবে কেউ তা শোনেনি। এই রেডউড গাছটি বহু বছর ধরে দাঁড়িয়েছিল। এর সবুজ সূচাকৃতির পাতা ছিল এবং এটি সারা বছর সবুজ থাকত। এই কারণেই পাখিরা এই গাছটিকে খুব পছন্দ করত। ওরা এই গাছেই বড় হতো, ছানাও দিত। প্রায় ২০০টি পাখির পরিবার এই গাছটিকে তাদের বাড়ি বানিয়েছিল। সূর্য অস্ত যাওয়ার সময় পাখিদের কিচিরমিচির এত জোরে হতো যে হরিণেরা আর গাছের গায়ে ঘষে শরীর চুলকাতে পারত না। পাখির আওয়াজ তাদের কানে লাগত। একদিন গাছটি আবারও সেই পুরনো প্রশ্ন করল, আমি এখানে কেন আছি? কেউ যদি আমাকে কেটে ১০টা বাড়ি বানাত, তাহলে অন্তত কোনো কাজে আসতাম। একটি কালো পাখি গাছের কথা শুনে মাটি থেকে উড়ে গিয়ে গাছের শীর্ষে বসল এবং অন্য পাখিদের জানালো, আমাদের গাছ এখান থেকে চলে যেতে চায়। ও ভাবে ও কোনো ভালো কাজ করছে না। চলো সবাই মিলে ওকে বলি। সব পাখি মিলে বলল, আজ তুমি আমাদের জন্য ২০০টা বাড়ি, কেবল ১০টা নয় বরং ২০ গুণ বেশি। তুমি আমাদের সকলের বাড়ি। অনুগ্রহ করে বন ছেড়ে যেও না। সেই দিন গাছটি জানতে পারল সে এখানে কেন আছে এবং সে খুব খুশি হল। পাখিরা রেডউড গাছটিকে কেন পছন্দ করত? ওরা এর বীজ খেত এবং ডালে বসত। এটি সারা বছর সবুজ থাকত ও সূঁচের মতো পাতা ছিল। তারা মাটির কাছাকাছি থাকতে পারত। তারা গাছের মাথায় থাকতে পারত। গাছটি দুঃখিত ছিল কারণ সে বনে একা ছিল। সে চেয়েছিল ওর কাঠ দিয়ে ঘর তৈরি হোক। হরিণ ওর গায়ে গা চুলকাত। পাখির শব্দ ওর কানে লাগত। মাটি থেকে একেবারে চূড়া পর্যন্ত এর অর্থ কি? গাছের নিচে। মাটি থেকে গাছের মাঝামাঝি পর্যন্ত। মাটি থেকে গাছের একেবারে শীর্ষ পর্যন্ত। গাছের মাঝ থেকে শীর্ষ পর্যন্ত। লেখক এই গল্পটি মূলত কেন লিখেছেন? রেডউড গাছ বনভূমির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলার জন্য। মানুষকে রেডউড গাছ কিনে ঘর বানাতে উৎসাহ দিতে। পাখিদের খুশি করতে। রেডউড গাছ কেন দুঃখিত থাকে তা বোঝাতে। গল্পের শেষে রেডউড গাছটি কেমন অনুভব করল? রেগে গিয়েছিল। খুশি হয়েছিল। ভয় পেয়েছিল। মজার লাগছিল।